ওয়েলকাম টু আজকাল ডটিং। আজকে আমার সঙ্গে যিনি আছেন আপনারা দেখতেই পাচ্ছেন, কি বলবো, সুপারস্টার, মেগাস্টার। তার থেকেও বড় কথা, তিনি আমাদের সকলের খুব প্রিয় নায়ক জিৎ। ওয়েলকাম টু আজকাল ডটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ট্রেলারে যে কথাটা আপনি বললেন যে জঙ্গলে হায়না আর শিয়াল খুব বেড়ে গেছে, তাই সিংহকে আসতে হলো। সিংহ তো অবভিয়াসলি জিৎ। জঙ্গল, হায়না, শিয়াল, এই ব্যাপারটা ঠিক বুঝলাম না। সিনেমার ডায়লগ। আই নো দ্যাট, বাট ব্যাপারটা ঠিক বুঝলাম না। কোথাও কি এটা কিছু রিলেট করছে? না না, সিনেমার ডায়লগ। মানে এটা কি বোঝা যায় যে যখন কোনো জায়গায় খুব অসঙ্গতি তৈরি হয়, মানে কেউ যখন কোনো সিচুয়েশন খুব আনকমফোর্টেবল হয়ে যায়, আনম্যানেজেবল হয়ে যায়, তখনই জিতের আবির্ভাব হয়? সেটা তো সময় বলবে, কিন্তু আপাতত এটা ফিল্মের ডায়লগ আর ওইভাবেই রাখা হয়েছে। ওই জন্যই বলা। আমাদের ফিল্মের ট্রেলার লঞ্চ হচ্ছিল, ফিল্মেরই সংলাপ দিয়ে বলাটা শুরু করলে ভালোই লাগতো। বাট আমার সাথে সাথে এটাও মনে হয়েছিল যে এটা ইতিহাসেরই একটা প্রতিধ্বনি কোনো না কোনোভাবে। যখনই জঙ্গলের মধ্যে এরকম উৎপাত, জঙ্গল সেটা আমাদের ইকোসিস্টেম, সোসাইটি, হোয়াট এভার, সেখানে উৎপাত যখন বেড়ে যায় তখন একজন সিংহকে আসতেই হয় যে সে কন্ট্রোলটা করবে। তো এটা আমাদের ফিল্মের ক্ষেত্রে উপযুক্ত এবং অনেক সময় আমাদের জীবনের ক্ষেত্রেও সেটা অনেকটা উপযুক্ত। ডেফিনেটলি স্যার। জিৎ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই যে অনন্ত সিংহর যে চরিত্রটা ইতিহাসের পাতায়, অনন্ত সিংহকে যদি আমি বিতর্কিত চরিত্র বলি, যেমন ছবিটার নামই তাই, কেউ বিপ্লবী বলছেন তাকে, কেউ বলছেন ডাকাত। তো এই ক্যারেক্টারটা কিভাবে আপনাকে ইন্সপায়ার করলো? অনন্তলাল সিংহর গল্প নিয়ে আমার কাছে দু একবার আগেও কেউ না কেউ রিচ আউট করেছিল, বাট কেউ সেইভাবে আমাকে গল্প শোনায়নি। আমাকে জাস্ট ওনার ইন্সপায়ারিং জার্নিটা নিয়ে নাটশেলেই বলেছিল। পথিকৃৎ একদিন আমাকে বলে যে 1 ঘন্টা সময় দাও, বাট ওটা ইভেনচুয়ালি 1 ঘন্টা না, বেশি সময় লেগেছিল। বাট আই ওয়াজ হ্যাপি দ্যাট আই কুড স্পেন্ড দ্যাট টাইম উইথ হিম। যখন আমি শুনতে শুরু করলাম তখন আমার টোটাল ম্যাটেরিয়ালটা, গল্পটা যেইভাবে বাঁধা হয়েছে, সেই বাঁধনটা আমার ভীষণ ভালো লাগতে শুরু করলো। এবং শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে অনন্ত সিংহ একটা এমন চরিত্র যাকে আমি আমার ভীষণ মানে ভালোবাসা হয়ে গেল ওই চরিত্রের সাথে। একটা মানে প্রেমে পড়ে যাওয়ার মতন চরিত্র আমার মনে হলো। তো আই থট লাইক এই গল্পটা মানুষের সামনে আসা উচিত, অ্যান্ড হ্যান্স উই থট অফ ডুইং দিস ফিল্ম। অ্যান্ড যেইভাবে পুরো টিম যেই নিষ্ঠার সাথে, যেই সততার সাথে কাজ করেছে, দ্যাট ইজ এক্সট্রিমলি অ্যামেজিং। আমার ভীষণ ভালো লেগেছে, স্পেশালি পথিকৃৎ আর শমীক হালদার। আমি রোজ সকালবেলা যখন শুটিংয়ে যেতাম, আমি চেষ্টা করি নিজের একটা এনার্জি ওখানে গিয়ে জেনারেট করা, সবসময় চেষ্টা করি যে কোনো কাজে যেখানেই থাকি না কেন। অ্যান্ড কিন্তু এরা দুজন আমাকে এত সুন্দর সকালবেলা গিয়ে ফার্স্ট মানে যখনই দেখা হতো, সকাল বিকেল হোয়াট এভার শুরু করার সময় যখন ওদের সাথে দেখা হতো, যে এনার্জি ওরা জেনারেট করতো, দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল। আমার খুব ভালো লাগলো সেটা। অ্যান্ড ওটাই ট্রান্সলেট করছিল পুরো কাজের এনভায়রনমেন্টের মধ্যে। অ্যান্ড we thoroughly enjoyed the entire process of filmmaking this movie। কেউ বলে, যদিও বা অনেক পরিশ্রম করতে হয়েছে, এরকম অনেক পরিস্থিতি, অনেক সিচুয়েশন ছিল যেখানে আমরা 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা করেও কাজ করেছি। অ্যান্ড টাইম কনস্ট্রেন্টটাকে মাথায় রেখে অনেকগুলো জিনিস ছিল, সেগুলোকে যেভাবে ওই গিভেন টাইমের মধ্যে অ্যাচিভ করা, দ্যাটস রিয়েলি চ্যালেঞ্জিং। বাট এটা হতো না যদি না এত সুন্দর একটা পরিবেশ থাকতো, এনার্জি থাকতো চারিদিকে। জিৎ, অ্যাকশন দৃশ্যে আপনাকে প্রচুর অ্যাকশন দৃশ্যে দেখা গেছে, আর এখানেও কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে, কিন্তু এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে অ্যাকশন করতে গিয়ে নতুন কিছু শিখতে হলো? না, আমি লাঠি খেলা শিখেছিলাম, বাট লাঠি খেলা যখন শিখেছিলাম তখন অ্যাকশন মাস্টার যে ছিল স্টান শেভারির ছেলে ছিল। আচ্ছা। ওকে, সে তারপরে এই পুরো ফিল্মটা বুঝে দেন হি পাস ইট অন টু হিজ ফাদার, বিকজ আমাদেরও মনে হয়েছিল, ওরও মনে হলো যে এটার মধ্যে যে ম্যাচিওরিটিটা দরকার আছে, হিস্ট্রিটাকে একটু বোঝা, একটু জানা দরকার আছে, এবং সেই রুটেড ব্যাপারটা রেখে ওই দৃশ্যগুলো ওনার বাবা বেটার করতে পারবেন। দেন হি কেম ইন। তো লাঠির দৃশ্যগুলো খুব একটা ওটাতে হয়নি, বাট যেগুলো করা হয়েছে সেগুলোর পেছনে ডেফিনেটলি অনেকটা পরিশ্রম করতে হচ্ছে। এবং জিনিসগুলোকে কিভাবে কোরিওগ্রাফ করা হচ্ছে, কিভাবে কম্পোজ করা হচ্ছে, যে কি ঘটনা গল্পের সাথে কিভাবে ওটাকে
উইভ করা হচ্ছে, বাঁধা হচ্ছে গল্পের সাথে কিভাবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। চরিত্রকে মাথায় রেখে, গল্পটাকে মাথায় রেখে, সেটা স্টান শিবা খুব ভালোভাবে করেছে। ওকে। এই অনন্ত সিংহর যে চরিত্রটা, সেই চরিত্রটা করতে গিয়ে জিতের কি মনে হয়েছে? তিনি একজন বিপ্লবী, নাকি বিদ্রোহী, নাকি একজন লেজেন্ড? অনন্তলাল সিংহ ইয়েস। জিতের কি মনে হয়েছে? দর্শকই বিচার করুক। জিতের ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, জিত প্রেমে পড়ে গেছিল চরিত্রের। তো জিত এইটুকুই বলতে পারে, বাকিটা বিচার তো দর্শকই করবে 14 তারিখে যখন ফিল্ম রিলিজ করবে। কোন দিকটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আপনার? কোনোটাই চ্যালেঞ্জিং মনে হয়নি, আমি ভীষণ এনজয় করেছি। আমি পুরো প্রসেসটাকে এনজয় করেছি, কারণ আমি চরিত্রটাকে ভালোবেসে ফেলেছিলাম, এবং গল্পটা, যেভাবে গল্পটা বলা আছে সেটাও আমার ভীষণ এক্সাইটিং লেগেছে। খুব ভালোভাবে বেঁধেছে পথিকৃৎ, অরিত্র, অর্পণ, এরা তিনজন মিলে গল্পটা লিখেছে, এবং আই এম প্রিটি হ্যাপি উইথ দ্য ম্যাটেরিয়াল, যেইভাবে আনা হয়েছিল আর যেভাবে এক্সিকিউশন করার পরে যেই শেপটা নিয়েছে এখন। আই এম জাস্ট এক্সাইটেড, অ্যান্ড আমি অপেক্ষায় আছি যে কবে এটা মানুষের মাঝে আসবে। জিতের যারা ফ্যান, জিতের যারা অনুরাগী, তারা পর্দায় জিতকে রোম্যান্স করতে দেখে খুব খুশি হয়, আনন্দ পায়, ইন্সপায়ার হয়। এই ছবি থেকে জিতকে দেখে দর্শকরা কোন দিকটায় ইন্সপায়ার হবে? শুধু রোম্যান্স নয়, রোম্যান্সের বাইরেও কিছু কিছু জিনিস আছে। আমার সিনেমা আছে, বস আছে, চেঙ্গিজ আছে, বা অনেক সিনেমা আছে যেখানে আমার অ্যাকশনও মানুষের ভালো লেগেছে, বা কি কি ভালো লাগে সেটা আমি জানি না। আমার পার্সোনালি যে কোনো জিনিসকে পিক করার আগে, আপনিও যদি বাজারে যান, দেন লাইক একটা দোকানের মধ্যে 100খানা জিনিস আছে, বাট হোয়াট ইউ লাইক ইউ পিক দ্যাট। তো থ্যাঙ্কফুলি আমি সেই পরিস্থিতিতে ছিলাম যে আমি এই গল্পটা আমার কাছে এলো, অ্যান্ড আই কুড পিক দিস, অ্যান্ড আই লাইক দ্য ওভারঅল মেটেরিয়াল, অ্যান্ড সেটা আমার যখন ভালো লাগছে, আমার বিশ্বাস যে মানুষেরও ভালো লাগবে। অ্যান্ড সেটার মধ্যে কতটা প্রেম আছে, কতটা অ্যাকশন আছে, কতটা ড্রামা আছে, কত ইমোশনস আছে, ওকে, কত বলিদানের কথা আছে, কত ফিলসফিস আছে, কত আইডিওলজিস আছে, এই সমস্ত জিনিসগুলো তো মানুষ যখন দেখবে তারা কতটা ওটার সাথে কানেক্ট করতে পারছে, কতটা এনজয় করতে পারছে, সেটা যখন ফিল্ম রিলিজ হবে তখনই জানতে পারবো। বাট আমি নিজেকে জলের মতন রাখতে চাই। আপনি যে কোনো শেপ আমাকে দিতে চান, দিয়ে দিন, সেটা রোম্যান্সের হোক, অ্যাকশনের হোক, ইমোশনের হোক, আর কমেডির হোক। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। হ্যাঁ। এই ছবিতে ৯টা লুকস রয়েছে। এই ৯টা লুকস নিয়ে আপনি কি বলবেন? মানে তার জন্য তো যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, মানসিকভাবে কোনো প্রস্তুতি নিতে হয়েছে কি? মানসিক মানে প্রস্তুতি হিরো সুপারস্টার জিৎ, তাকে এমন এমন লুকসে দেখা যাচ্ছে যাতে চেনাই যাচ্ছে না, এবং সেটা তার ফ্যানরা ভাবতেই পারছে না এটা জিৎ হতে পারে। এইভাবে উনি মেকআপ করেছেন, যেমন সামনে পোস্টারে এই ছবিটা দেখছি, এটা দেখলে কিন্তু জিৎ খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাও এই যে এই পোস্টারটা, এটা হ্যাঁ এটা আমার সামনে। আমার প্রিয় লুক। ও লাভলি। অ্যাকচুয়ালি আমার মনে হয় দর্শকদেরও এটা সব থেকে আকর্ষণ করবে। সেই লুকগুলো নিয়ে আপনি কি বলবেন? আমার মানসিক ডেফিনেটলি ইনভলভমেন্ট ছিল, পরিশ্রম বলো বা ভাবনা চিন্তা বলো, সেটা নিশ্চয়ই ছিল। কিন্তু এই লুকগুলোকে অ্যাচিভ করার জন্য আমার আগে, আমার সাথে সাথে আর কি যারা যারা কাজ করছিল, তারা দুজন হচ্ছে, একজন হচ্ছে সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট, হুম। আর একজন হচ্ছে সঞ্চিতা ভট্টাচার্য যে কস্টিউমস করেছে। তো যে কোনো লুককে বিলিভেবল করার জন্য এই দুটো মানুষের ফিজিক্যালি বিলিভেবল দেখেই যদি মনে হয় যে হ্যাঁ, পোস্টার দেখে বা ছবি দেখে মনে হলো আরে বাহ, এ তো এরকম মনে হচ্ছে, সেটাকে অ্যাচিভ করার পেছনে কিন্তু এই দুজন মানুষের একটা বড় ভূমিকা থাকে, মেকআপ আর্টিস্টের এবং কস্টিউম ডিজাইনারের, স্টাইলিস্টের। আর তারপরে হচ্ছে সেই শিল্পীর কাজ। তো আমার কাছে এটা একটা অপরচুনিটি মনে হয়েছিল যে জেনারেলি আমরা অ্যাক্টরদের জন্য, শিল্পীদের জন্য বলা হয়, আর্টিস্ট যারা অভিনয় যারা করে, তো আমাদের জন্য বলা হয় যে আমরা একটা লাইফ টাইমের মধ্যে অনেকগুলো লাইফস প্লে করার সুযোগ আমরা পাই। তো এখানে একটা ফিল্মের মধ্যেই যখন আমি 9খানা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্স প্লে করার সুযোগ পাচ্ছি, আমি আমি তো ভীষণ থ্রিল্ড ছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম। আই ওয়াজ এভরিডে এরকম হতো যে আমি কখন ফ্লোরে যাব, কখন গিয়ে মেকআপটা করে ক্যামেরার সামনে এই রোলগুলোকে পারফর্ম করতে পারবো, আমার এটা সবসময় মনে হতো। অ্যাবসলিউটলি। একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, উইথ ইওর পারমিশন। সেটা হচ্ছে যে আমরা বুমেরাং দেখেছি 2024-এ, কিন্তু তার আগে পর্যন্ত প্রতি বছর জিৎ আমাদের একটা করে ছবি উপহার দিয়েছেন দর্শকদের। মাঝখানে এই 2টো বছর সময় লেগে গেল এই ছবিটা আসতে। এই 2টো বছরে আমরা ইন্ডাস্ট্রিতেও নানা রকমের টালমাটাল দেখেছি। সেই সমস্ত কারণেই কি এই ছবিটা
আসতে 2 বছর লাগলো, বা পরের বছরে আমরা কোনো জিতের ছবি পেলাম না, নাকি অন্য কোনো কারণ না আছে? না, জাস্ট একটা নাকি ন্যাচারাল গ্যাপ হয়ে যায়। ইন্ডাস্ট্রিটা নিয়ে আপনি কি বলবেন? আলাদা আলাদা জিনিস দুটোই। হুম, হুম, আমার ২ বছর পরে আসার পেছনে এটাতে ভাগ্য ছাড়া আর কিছু নয়। ডেস্টিনির এটাই কল ছিল আমার মনে হয়। এর বাইরে কিছু নয়। আর আমি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমার কাছে ইন্টারেস্টিং, এক্সাইটিং ম্যাটেরিয়াল কিছু আসছিল না যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড থাকবো আর আমি করব। অ্যান্ড ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ দিয়েও যদি বলো তুমি, যেটা তোমার পরের প্রশ্ন, হুম, সেটা হচ্ছে আমি জানি যে আজকের দিনে ইন্ডাস্ট্রি এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে টাকা লগ্নি করে সেই টাকাটা রিয়ালাইজ করা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো আগে যতটা সহজ ছিল ততটা সহজ এখন নয়। কিন্তু তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ নয়, আমার বোধ বুদ্ধি জ্ঞানে যা বলে। একটা কারণ তো আমাদের নিজেদের কারণ, যে আমরা ঠিকঠাক গল্প বা ঠিকঠাক ম্যাটেরিয়াল মানুষকে দিতে পারিনি। আম আর সেটা পুরো ফেলিয়ারটা যদি বলি তাহলে আমাদেরই ফেলিয়ার, অ্যাজ ইন লাইক রাইটার, ডিরেক্টরস, স্টোরি টেলার্স, যারা আছে, প্রডিউসার্স, অ্যাক্টার্স, সকলেরই কোনো না কোনো জায়গায় এখানে যারা স্টেক হোল্ডার্স তাদেরই ভূমিকা থাকে যে হ্যাঁ, এই বারটাকে কি করে রেজ করে নিয়ে যেতে হবে। আর সেটা আমাদের ফেলিয়ার। আর দ্বিতীয়ত আমার মনে হয় আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আহ, আহ, রাজ্যের অবস্থা যদি ভালো থাকে না, আপনি যেই ল্যান্ডের মধ্যে থাকছেন সেখানকার ওই জিওগ্রাফিক্যাল জায়গাটার মধ্যে হুম, আপনার ওভারঅল রাজ্যের কিরকম সিচুয়েশন আছে, অ্যাজ ইন লাইক ইজ ইট ফ্লারিশিং, ইজ ইট ডুইং ওয়েল। হুম, যদি রাজ্যের অবস্থা ভালো থাকে, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, এডুকেশন, হেলথ, সিকিউরিটি, সমস্ত জিনিস এগুলো যদি ঠিকঠাক জায়গায় প্লেস থাকে, মানে ফ্লারিশমেন্ট থাকা উচিত, মানুষের পকেটে টাকা থাকা উচিত, হুম, হুম, উপার্জনের জায়গা অনেকগুলো থাকা উচিত। তখন কি হয় যে এন্টারটেনমেন্টের দিকেও মানুষের অনেকটা আহ, একটা ইনক্লিনেশন আসে যে হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে টাকা খরচা করতে পারি। বাট যদি রাজ্যই যদি নিজের মধ্যে শ্রিঙ্ক করতে থাকে ফিনান্সিয়ালি, ইকোনমিক্যালি, যদি রাজ্যের অবস্থা ভালো না থাকে, তাহলে সেটা কিন্তু শুধু সিনেমা নয়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। আমি শুনেছিলাম যে কালকেই একজনের সাথে, পরশুদিন না কাল পরশুদিনে কথা বলছিলাম যে সে বলছিল যে আমাদের মিডিয়া আর কি, আপনারা যারা আছেন, হুম। তাদের জন্য নাকি ম্যাটেরিয়াল খুব বেশি পাওয়া যায় না, বিকজ ফিল্মের ইন্ডাস্ট্রিটাও আস্তে আস্তে শ্রিঙ্ক করে যাচ্ছে বলে। আমরা তো একে অপরের পরিপূরক। কালকে যদি সিনেমা তৈরি হয়, অনেক বেশি কাজ হয়, তাহলে নিউজ মিডিয়ার কাছেও অনেক কিছু, এন্টারটেনমেন্ট নিউজ মিডিয়ার কাছে অনেক কিছু বলার জন্য থাকবে। আর যদি সেই কাজগুলো কমে আসে, তাহলে আপনিও কার কাছে গিয়ে ইন্টারভিউ নেবেন বা আপনি কোথা থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসবেন? অ্যাবসলিউটলি, সেই ভেরি জায়গাটা ট্রু। তৈরি হচ্ছে। এটা যেহেতু রাজ্যের অবস্থাটা বিগত কয়েক বছর ধরে, আনফর্চুনেটলি বাংলা 50 বছর ধরে মানে সেন্ট্রালের সাথে অ্যালাইন হয়ে কাজ করতে পারিনি। ইরেসপেক্টিভ অফ হোয়াট কালার্স, আমি কোনোদিন বলছি না যে এই পার্টি ওই পার্টি হেনা তেনা, হুম, বাট হুম, সেন্ট্রালের সাথে অ্যালাইন হয়ে কাজ করার একটা সুবিধা তো ডেফিনেটলি পাওয়া যাওয়ার কথা। আজকে যখন এই 50 বছর, 49 বছর পরে এই পরিস্থিতিটা এসছে, তখন আমার মনে হয় যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি ফর বেঙ্গল, যেখানে সেই সমস্ত মানুষ যারা বলেছে যে হ্যাঁ, সেন্ট্রালের সাথে অ্যালাইন হয়ে থাকলে রাজ্য উপকৃত হবে। তো সেই পরিস্থিতি আজকে এসছে। এরপরেও যদি বাংলা এখান থেকে উন্নত যদি না হয়, যদি গ্রোথ না আসে, তাহলে আমার মনে হয় যে আর কবে আসবে আমি জানি না। দেন দিস, হু ইজ গোইং টু আনসার দিস কোয়েশ্চেন, আই ডোন্ট নো। বাট এই পরিস্থিতির মধ্যেও যদি বাংলা ভালো জায়গা না করতে পারে, ইন টার্মস অফ এভরিথিং, ইন টার্মস অফ ডেভেলপমেন্ট, ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট, ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, health, education, security, entertainment business, all the industries, they should grow. And আমি আশাবাদী যে এখন যাদের লিডারশিপে আমাদের গভর্নমেন্ট আছে, তারা ওই দিশায়, ওই ডিরেকশনে কাজ করবেন। তাহলে আমরাও কি জিতের বেশি ছবি পাবো? সবাই গ্রো করুক। আমি নিজের গ্রোথ নিয়ে শুধু ভাবি না। আমার সিনেমায়ও একটা ইন্টারেস্টিং ডায়লগ আছে, থ্যাঙ্কফুলি আমার মুখেই ল্যান্ড করেছে ওটা, যে ইতিহাসে থাকার জন্য বিপ্লব করে না অনন্ত, অনন্ত বিপ্লব করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ, এইটাই আমার পরের প্রশ্ন ছিল, হ্যাঁ, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপ্লব করে। হ্যাঁ, এই ভবিষ্যৎ প্রজন্ম বলতে আমরা এখন জেনজি, আলফা এদেরকে বুঝছি। হ্যাঁ, জিত কি ভাববেন তাদের জন্য? জিত কি বলছেন তাদের জন্য? মানে ভেরি রিসেন্ট আমরা একটা ছাত্র আন্দোলন দেখেছি, হ্যাঁ। তার একটা রেজাল্ট দেখেছি। সরকার তাদের পাশে থেকেছে। যখন যখন প্রয়োজন হয়েছে, তখন মনে হয়েছে, তখন জিৎ নিজের মতন করে সেটার প্রতিবাদ করেছে। আর
যখন যখন প্রয়োজন মনে হয়নি বা অনেক সময় হয়তো করে উঠতে পারিনি, বাট যখন যখন পরিস্থিতি হবে হয়েছে তখনও করেছি, আগামী দিনেও যদি কোনো সময় মনে হয় তো একটা প্রতিবাদের ভয়েস আমারও থাকবে। আমার মনে হয় যে আমরা ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের মধ্যে থাকি, সেখানে সবার অ্যাটলিস্ট মানুষ মানুষের কথা শুনুক, সেই পরিস্থিতি যেন সবসময় থাকে। ওকে। অ্যাবসলিউটলি। যে আপনাকে কখনো খুব বেশি মতামত প্রকাশ করতে দেখা যায় না সোশ্যাল মিডিয়ায়, ভেরি রেয়ার। হ্যাঁ, কোনো বিষয়ে একটা বিতর্ক মারাত্মকভাবে হলে আপনি হয়তো একটা এক্স হ্যান্ডেলে কিছু লেখেন, কিন্তু ট্রোলিং তো হয়, আপনাকে নিয়ে ট্রোলিং হয়। এবং কিছুদিন আগেই দেখেছি যে রাহুলের পাশে বা মায়ের কাছে যাওয়ার সময়ও আপনাকে নিয়ে ট্রোলিং হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনি আপনি কিভাবে দেখেন, কি উত্তর দেবেন তাদের? মানে আমি খুব অল্প বয়সেই যখন ছিলাম তখন একটা শের শুনেছিলাম कि जो कलंकित नहीं होते वे तो वंदित नहीं होते, ওয়াও, जिन्हें कांटों ने न चुभा हो वो सुगंधित नहीं होते, और अगर लोग न करते हमें बदनाम तो हम चर्चित नहीं होते। ইয়া বাত। তো কিছু করলেও কিছু মানুষ বলবে, কিছু না করলেও কিছু মানুষ বলবে। আমি না গেলে হয়তো এক রকমের প্রতিক্রিয়া আসতো, আমি গেছি সেটা নিয়ে আরেক রকমের প্রতিক্রিয়া। সো আমি গেছিলাম শুধুমাত্র একটাই কারণে যে আমি আমার সিনেমায়ও ডায়ালগ আছে। আমি খুব অল্প বয়সে যখন একটা সিনেমা দেখেছিলাম শোলে, হুম হুম। সেই সিনেমায় একটা লাইন ছিল যখন সচিন মারা যাচ্ছে তখন একে হ্যাঙ্গল সাহাব উনি এসে বলছেন হ্যাঁ, जे कि किस बोझ की बात कर रहे हो, तुम्हें पता है दुनिया में सबसे बड़ा बोझ क्या होता है? एक बाप के कंधे पर कंधे बेटे पर का जनाजा। बनाना। हाँ। अरे भाई कोई है जो मुझे मस्जिद की तरफ ले चले, मेरे अजान का वक्त हो गया, मैं जाके आज पूछूंगा उस खुदा से कि मुझे दो चार बच्चे और क्यों नहीं दिए इस मिट्टी में शहीद होने के लिए। सो दैट वाज हिज लाइन्स। तो আমার ওই প্রথম পার্টে যে লাইনটা ছিল যে হ্যাঁ, सबसे बड़ा बोझ होता है बाप के कंधे पर बेटे का বেটে কাজ জানাজা। তো জানাজা। সিমিলারলি বাপ বা মা দুজনেই ঈশ্বরের মতন, ঈশ্বরই আর কি। তো আমার মনে হয়েছিল যে রাহুলের মায়ের সাথে আমার গিয়ে একবার দেখা করা উচিত। অ্যান্ড আমাদের এই সিনেমার মধ্যেও কোইন্সিডেন্টলি আমি কিছুদিন আগে ওই থট প্রসেস দিয়েই ক্রস করেছিলাম, যখন একটা লাইন আমাকে আমাদের বিপ্লবী ডাকাতেই বলতে হয়েছে যে আপনি আহ, আহ, মানে টোটার সাথে আমার একটা কনভারসেশন হচ্ছে যেখানে আমি বলছি যে পৃথিবীর সব থেকে বড় শোক হলো সন্তান হারানো শোক। তো আমি জাস্ট ওই শোকের সময় একজন মহিলা যে তার সন্তান হারিয়েছিল তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, এর বেশি আর কিছু নয়। একটা ছোট্ট র্যাপিড ফায়ারে আমরা যাব উইথ ইউর পারমিশন। সো আমরা স্টার্ট করি। জিতের ফোনে সব থেকে বেশি মিসড কল কার থাকে? আমি খুব জেনারেলি অ্যাটেন্ডই করি, ফ্যামিলিরই কারো না কারো থাকে। নয় মোনার থাকতে পারে, নয় আমার মেয়ে নবান্যার থাকতে পারে, অ্যান্ড ইয়া বা অফিসের কারো থাকতে পারে। ওকে। ইয়া যদি ভিলেনের ক্যারেক্টার চুজ করতে হয়, তা অপোজিটে আপনি কোন নায়ককে চুজ করবেন? নায়ক হিসেবে কাকে চুজ করবেন? আপাতত আমি ভিলেনের চরিত্রে নিজেকে দেখতে চাচ্ছি না। দেখতে পারছি না আপাতত। যদি এমন কিছু ইন্টারেস্টিং যদি কিছু আসে দেন উইল সি। ওকে। তখন কিরকম ভিলেন তার উপরে নায়কটা ডিপেন্ড হবে, কে সেই ভিলেনকে সামলাতে পারবে, ভাবতে হবে এরকম নায়ককে। আপনার পরিবারের সব থেকে বেশি ক্রিটিক কে আপনার? হ্যাঁ, ইটস এভরিবডি। আমার বাবাও ভীষণ ক্রিটিক্যালি জিনিসগুলোকে বলে, বাবাই হবে আমার মনে হয় সব থেকে বেশি ক্রিটিক্যাল, বাবা। যদি সুপার পাওয়ার পান, কোন দিকটাকে ঠিক করতে চাইবেন? সুপার পাওয়ার যদি পাই, আইল ট্রাই অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, জিম অ্যান্ড মিস। লাভ ফর শিওর। ওকে, লাভ হ্যাজ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ পাওয়ার। ভেরি ট্রু। ইয়া, জিম মিস করেন নাকি ডায়েট ভাঙা, কোনটা বেশি অপরাধ মনে হয়? দুটোই দুটোই ভীষণ ইম্পর্টেন্ট, একে অপরের পরিপূরক। মানে এক্সারসাইজ অ্যান্ড প্রপার ফুড অ্যান্ড প্রপার স্লিপ, এই তিনটে জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে অনেক লাইফটা সর্টেড থাকে। আপনার জীবনে কে বেশি স্ট্রিক্ট, আপনার পরিচালক, ফিটনেস যে ট্রেনার, নাকি ওয়াইফ? কে বেশি স্ট্রিক্ট? স্ট্রিক্ট। ওকে। না, থ্যাঙ্কফুলি যেই পরিচালকদের সাথে আমি কাজ করেছি তারা কেউই আমার সাথে খুব একটা স্ট্রিক্ট হয় না, আন্ডারস্ট্যান্ডিং স্পেসের মধ্যেই কাজ করা হয়। আই থিঙ্ক নোবডি ইজ ভেরি স্ট্রিক্ট। আমি আয়নার সামনে দাঁড়ালে একজনকে দেখতে পাই মাঝে মাঝে স্ট্রিক্ট, সে নিজের উপরেও স্ট্রিক্ট থাকে আর অপরের উপরেও ও, থাকে। লাভলি। যদি আপনার হিরোইনদের নিয়ে একটা রিইউনিয়ন হয়, হ্যাঁ, প্রথম তিনজনে প্রথম কাকে ফোন করবেন? আচ্ছা এই ব্যাপারে
আমি তিনজনের নাম তো গুনতে চাইবো না, আমি চাইবো যে আমার সবকটা নায়িকা আমার সাথে থাকুক, যারা একটা সিনেমা করেছে বা যারা একাধিক সিনেমা করেছে, সবাই আমার সাথে থাকুক। আমি তো ভালোবাসা নিয়ে কথা বলছিলাম একটু আগেই, যে ভালোবাসা কি করে স্প্রেড করা যেতে পারে, তাহলে আমি সেখানে তিনজনের মধ্যে লিমিটেড রাখতে চাই না, ভালোবাসাটা আরো বিস্তারিত, সবাইকে একসঙ্গে। সবাইকে দেবো একদম। পুরনো কোনো জুটিকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, কার সঙ্গে জুটি বাঁধবেন? গল্পের উপরে নির্ভর করছে কি ধরনের গল্প, চরিত্র কেমন ডিমান্ড করছে। ভেরি ডিপ্লোম্যাটিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আপনি কি বলবেন দর্শক? আমরা সবাই খুব অনেস্টি, খুব নিষ্ঠার সাথে কাজ করেছি। 14th অগস্ট রিলিজ করছে আমাদের ফিল্ম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমা হলে। সবাই যাবেন, সপরিবারে সবার সাথে গিয়ে দেখবেন। এবং একজন বাংলারই আনসাং হিরো, যাকে আমরা কোনোদিন সেলিব্রেট করিনি, তার গল্পের ব্যাপারে কতটা জানি, অনেকেই হয়তো জানেন না তার গল্পের ব্যাপারে। তো আমাদের সেটাই চেষ্টা, সেটাই প্রয়াস যে এই সিনেমার মাধ্যমে সেই মানুষের গল্প এবং সেই গল্পের সাথে সাথে একটা প্রশ্ন সে ছেড়ে যাচ্ছে যে আমরা কোন সমাজে থাকছি, কোন স্বাধীন ভারতে থাকছি, যে স্বাধীন ভারতকে আমরা, আমাদের বিপ্লবীরা চেয়েছিলেন নাকি অন্য কোনো স্বাধীন ভারত। তো এই প্রশ্নের উত্তরগুলো আপনারা খুঁজে পাবেন, হয়তো খুঁজে পাবেন বা হয়তো আমরা আপনাদের কাছ থেকে জানতে পারবো। তো দেখবেন সিনেমা হলে, 14th অগস্ট রিলিজ করছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। থ্যাংক ইউ।